আমাদের আজকের গল্প আগন্তুক। লিখেছেন তারক রায়। মিজান এইমাত্র কবর খোঁড়া শেষ করল। কবরটা খুঁড়েছে বিচের মধ্য দিয়ে বয়ে যাওয়া নালার পাশে। নালা হয়ে পানি সরাসরি সাগরে গিয়ে পড়ছে। হঠাৎ ঘন কুয়াশা ভেদ করে একজন মানুষের গাঢ় কাঠামো দেখা গেল। লোকটাকে দেখতে পেয়ে চমকে গিয়ে মিজান হাতে ধরা শাবলটা উঁচু করে ধরল। আগন্তুক ২০ গজ দূরে আছে, বিচের দিক থেকে আসছে। আর যখনই সে মিজানকে দেখতে পেল, থেমে গেল। বালিতে রাখা মিজানের হারিকেনের আলোর বৃত্তের বাইরে লোকটা দাঁড়ালো। হারিকেনের মৃদু আলোয় শুধুমাত্র লোকটার শারীরিক কাঠামো বোঝা যাচ্ছে। সমুদ্রের গর্জন ছাড়া চারপাশে আর কোনো শব্দ নেই। মিজান জিজ্ঞেস করল, কে আপনি? লোকটার ঘাড় কাত করার ভঙ্গি দেখে বোঝা গেল মিজানের পায়ের কাছে পড়ে থাকা ক্যানভাসের রোল আর সদ্য খোঁড়া কবরটা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। লোকটা তার কর্কশ কণ্ঠে বলল, আমিও আপনাকে একই প্রশ্ন করতে পারি। মিজান হাতে ধরা শাবল বাম দিকে নির্দেশ করে বলল, কাছেই আমার বাড়ি, আর বিচের এই স্থান ব্যক্তিগত সম্পত্তির অধীন। হ্যাঁ, মনে হচ্ছে এই জায়গা ব্যক্তিগত কবরস্থানও। আজ সন্ধ্যায় আমার কুকুরটা মারা গেছে। আমি চাই না ওর মৃতদেহটা অযত্নে যেখানে সেখানে পড়ে থাকুক। খুব বিরাট কুকুর ছিল? ওটা ছিল গ্রেট ড্যান। আপনি কি কিছু চাচ্ছেন, নাকি কুয়াশার মধ্যে হাঁটতে বেরিয়েছেন? লোকটা আরো কয়েক কদম এগিয়ে এলো। হারিকেনের মৃদু আলোয় মিজান তাকে আরেকটু স্পষ্ট দেখতে পেল। বিশাল দেহি, পরনে কালো স্যুট আর পায়ে কালো রঙের শু। লোকটা জিজ্ঞেস করল, আপনার বাড়িতে কি টেলিফোন আছে? থাকলে আপনি কি করবেন তা জেনে উত্তর দেব। আমি যদি আপনাকে বলি আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, তাতে আপনার মনে প্রশ্ন জাগবে আমি কেন হাইওয়ে না গিয়ে আপনার কাছে এলাম। এটাই কি স্বাভাবিক নয়? কিন্তু আমার কাছে মনে হয়েছে এখানে আসা নিরাপদ। বুঝলাম না। আপনি কি টিভি কিংবা রেডিওর খবর শোনেন না? না, সব সময় শোনা হয় না। তাহলে দেখা যাচ্ছে চট্টগ্রাম মানসিক হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া খুনির পাগলের কথা আপনি জানেন না। কই না তো। ঘটনাটা ঘটেছে আজ বিকেলে। পালাবার সময় পাগল একটা ওয়ার্ড বয়কে খুন করেছে। মাংস কাটার চাপাতি দিয়ে গলাটা দুভাগ করে দিয়েছে। এর আগে একইভাবে আরও ৩টা খুন করেছে। পুলিশ অনেক কষ্টে ওকে আটক করতে পারে, কিন্তু আটকের পর বোঝা যায় ও মানসিক ভারসাম্যহীন, আর এজন্যই ওকে হাসপাতালে আনা হয়েছিল। কর্তৃপক্ষ ভাবছে খুনিটা কক্সবাজারের দিকেই আসবে, যাতে কারো চোখে ধরা না পড়ে, কিন্তু ওরা এখনো নিশ্চিত নয়। আপনি কিন্তু এখনো বলেননি প্রচণ্ড এই শীতের রাতে ঘন কুয়াশার ভেতর কি করছেন? ঢাকা থেকে এক মেয়েকে নিয়ে ছুটি কাটাতে এসেছিলাম। মেয়েটা খুব ধনী পরিবারের, কিন্তু ওদের স্বভাব কি হয় নিশ্চয়ই জানেন। আমাকে একা ফেলে অন্য এক ছেলের সাথে বান্দরবন চলে গেছে। তার মানে মেয়েটা আপনার সাথে প্রতারণা করেছে? তা বলতে পারেন। অবশ্য এতে আমার বিশেষ মাথা ব্যথা নেই। আজ তাই এখন ঢাকায় ফিরে যাচ্ছি, বুঝতে পেরেছেন? কিছুটা। তা মেয়েটার নাম কি? ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। তাহলে বুঝবো কি করে আপনি আমাকে সত্যি কথা বলছেন? আমি মিথ্যা কেন বলবো? আপনি অনেকগুলো কারণেই মিথ্যা বলতে পারেন। ভাবছেন আমি সেই খুনি কিনা? হয়তো। আমি যদি সেই খুনি হতাম তাহলে আপনাকে সেই ব্যাপারে কিছু বলতাম। আমার তো মনে হচ্ছে আপনিই সেই খুনি, মাঝরাতে একটা কবর খুঁড়ছেন। একবার তো বলেছি আপনাকে আমার পোষা কুকুরটা মারা গেছে। তাছাড়া কোনো খুনি কি খুন করার পর লাশ কবর দেয়? সেই ওয়ার্ড বয়কে কি কবর দেওয়া হয়েছিল? হ্যাঁ, ঠিক আছে, বুঝলাম আমরা কেউ খুনি নই। দেখুন, এই শীতে আমার আর ভালো লাগছে না। আমি কি আপনার ফোনটা ব্যবহার করতে পারবো? আপনি কাকে ফোন করতে চান? আমার এক ঘনিষ্ঠ বন্ধু চট্টগ্রামে থাকে, তার কাছে। ওর গাড়ি আছে, আমাকে নিয়ে যেতে পারবে। আর যদি কিছু মনে না করেন তাহলে ও আসার আগ পর্যন্ত আপনার বাড়িতে থাকতে চাই। কিন্তু আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।
আমার প্রিয় টমিকে কবর দিয়ে তারপরেই বাড়ি যাব। বিশালদেহী সম্মতিসূচক মাথা নাড়ল এবং স্থির হয়ে দাঁড়াল। মিজান ঝুঁকল, এখনও শাবলটা ধরে রেখেছে এবং ক্যানভাসে মোড়া দেহটা সতর্কতার সাথে গড়িয়ে কবরে ফেলল। তারপর সোজা হয়ে দাঁড়াল। পাশে স্তূপ করা মাটি কবরে ফেলতে লাগলো, আর এই সবই করতে লাগলো বিশালদেহীর ওপর নজর রেখে। কাজটা শেষ হলে মিজান মাটি থেকে হারিকেনটা তুলল, তারপর শাবল নাড়িয়ে বিশালদেহীকে নিজের সাথে আসতে ইশারা করল। লোকটা কবরটা পাশ কাটিয়ে চলে এলো। ওরা নালার কিনারা দিয়ে হাঁটতে লাগলো। বিশালদেহী হাত দুটো বুকের কাছাকাছি উঁচু করে রেখেছে, আর এমনভাবে হাঁটছে যেন কোনো পশু হঠাৎ আক্রমণ কিংবা পালানোর প্রস্তুতি নিয়ে রেখেছে। সে বারবার মিজানের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছে। মিজানের চোখেও একই দৃষ্টি। মিজান তাকে জিজ্ঞেস করল, আপনার নিশ্চয়ই নাম আছে? সবারই কি থাকে না? খুব মজার কথা বললেন। আমি আপনার নাম জিজ্ঞেস করেছিলাম। আশরাফ চৌধুরী। নাম তো পেলেন, এবার খুশি? জানি না, শুধু জানতে চাই কাকে নিয়ে আমার বাড়িতে যাচ্ছি। আমিও জানতে চাই কার বাড়িতে যাচ্ছি। মিজান নিজের নাম বলল। তারপর ওদের কেউই আর কোনো কথা বলল না। নালাটা প্রায় 50 গজ গিয়ে একটা জংলা মতো জায়গায় মিশেছে। ওটার বামে বালির ঢিবি, আর ডানে শক্ত মাটির এক অনুচ্চ টিলা। টিলার মাথায় মিজানের বাংলো। নালার কাছ থেকে একটা পায়ে চলা পথ বাংলোর সদর দরজা পর্যন্ত গেছে। মিজান আশরাফ চৌধুরীকে নিয়ে সেই পথ দিয়ে চলল। ওদের চারপাশে ঘন কুয়াশা পাক খাচ্ছে। ঠান্ডায় ওরা কেঁপে উঠছে। হারিকেন থাকা সত্ত্বেও যে কোনো দিকে 10 গজের বেশি ওরা দেখতে পাচ্ছে না। কুয়াশার এই ঘন পর্দার ভেতরে বাংলোর বারান্দায় জ্বালানো বাতি দেখে মনে হচ্ছে দূরের কোনো বাতিঘরের আলো। ওরা অর্ধেক পথ অতিক্রম করলে দেখা গেল বাংলোটা বড়, লাল কাঠ আর কাঁচ দিয়ে তৈরি। সাগরের দিকে মুখ করা বিশাল এক বারান্দা আছে। মাটি থেকে বাংলোর মেঝের উচ্চতা প্রায় 3 ফুট। সামনে সিঁড়ি। পথটা শেষ হয়েছে সেই সিঁড়িতে। ওরা যখন বাংলোর কাছে পৌঁছালো, আশরাফ চৌধুরীকে আগে উঠতে ইশারা করল মিজান। বিশালদেহী কোনো প্রতিবাদ করল না, কিন্তু এক পাশে সরে গিয়ে মিজানের দিকে চোখ রেখে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল। মিজান তার পেছনেই আছে। বাংলোর সামনে ছোট এক বাগান আছে। এই জায়গা থেকে হাইওয়ে স্পষ্ট দেখা যায়, কিন্তু আজ ঘন কুয়াশার ফলে দেখা যাচ্ছে না। বারান্দার বাতিটা টিম টিম করে জ্বলছে। হাতের হারিকেন আর শাবল মেঝেতে নামিয়ে রেখে বাতিটা উস্কে দিল মিজান। তারপর আশরাফ চৌধুরীর দিকে ঘুরে তাকালো। সদর দরজা খোলা, এই কথাটা আশরাফ চৌধুরীকে বলতে গেল ও। আর তখনই কুয়াশার পর্দা ভেদ করে অপর এক আগন্তুক চলে এলো। মিজান আগন্তুককে সাথে সাথে দেখতে পেল। দাঁড়ালো। ভয়ে ঘাড়ের কাছে শিরশিরে এক অনুভূতি হলো ওর। এই আগন্তুকের শারীরিক আকৃতি আশরাফ চৌধুরীর মতোই, এবং ওর নিজের মতোও, হয়তো একটু মোটা হবে। পরনে কোট প্যান্ট, কিন্তু গলায় টাই নেই। মাথার চুল উস্কো খুস্কো। ওকে আর আশরাফ চৌধুরীকে দেখে একটু ইতস্তত করল। তারপর সরাসরি ওদের কাছে এগিয়ে আসতে লাগলো। আগন্তুকের ডান হাত কোটের পকেটে ঢোকানো, কি যেন একটা ধরে রেখেছে। আশরাফ চৌধুরীও আগন্তুককে আসতে লক্ষ্য করল। আগন্তুককে আসতে দেখে নার্ভাস হয়ে পড়ল সে। তার ভাব দেখে মনে হলো এখনই বুঝি দৌড়ে পালাবে। আগন্তুক ওদের সামনে এসে থামল। চারপাশে সন্দেহের দৃষ্টিতে তাকাতে লাগলো। সে বলল, আপনাদের মধ্যে এই বাংলোর মালিক কে? মিজান নিজের পরিচয় দিয়ে জিজ্ঞেস করল, আপনি কে? এসআই রাকিব আমান, হাইওয়ে পেট্রোল পুলিশ। মিজান সাহেব, আপনি কি সারা সন্ধ্যা এখানে ছিলেন? হ্যাঁ। কোনো সমস্যা হয়েছিল? না, কেন? আমরা এমন একজন লোককে খুঁজছি যে আজ দুপুরে চট্টগ্রাম মানসিক হাসপাতাল থেকে পালিয়ে এসেছে। টিভি কিংবা রেডিওর সংবাদ থেকে ঘটনাটা শুনবেন হয়তো। মিজান মাথা নাড়ল। ঠিক আছে, আমি আপনাকে আর বিরক্ত করতে চাই না, কিন্তু আমাদের কাছে খবর আছে খুনি এই এলাকাতেই এসেছে।
মিজান শুকনো ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে আশরাফ চৌধুরীর দিকে তাকালো। আশরাফ চৌধুরী রাকিবকে জিজ্ঞেস করল, আপনি যদি হাইওয়ে পেট্রোল পুলিশ হন তাহলে পোশাক পরেননি কেন? তদন্তের স্বার্থে আমি সাদা পোশাকে আছি। তাহলে হেঁটে এসেছেন কেন? আর একা কেন? আমি তো জানি একজন এসআই দুজন কনস্টেবল সাথে নিয়ে চলে। রাকিব ভুরু কুঁচকে কয়েক মুহূর্ত আশরাফ চৌধুরীর দিকে তাকিয়ে রইল। তার চোখ বড় বড়, চোখের মণি কালো রঙের, আর তাতে দ্রুত পলক পড়ে না। অবশেষে বলল, আমি একা এসেছি কারণ সবাই মিলে দ্রুত যাতে এই এলাকা সার্চ করতে পারি। আর পায়ে হেঁটে এসেছি কারণ রাস্তায় আমার গাড়ির ফ্যানের বেল্ট ছিঁড়ে গেছে। সাহায্যের জন্য মেসেজ পাঠিয়েছি। এখানে এসেছি কারণ গাড়ির পাশে অযথা না থেকে এই জায়গার আশেপাশে নজর দেয়া অনেক ভালো। বিচে আশরাফ চৌধুরী কি কথা বলেছিল মিজানের তা মনে পড়ল। আমার গাড়ি রাস্তায় নষ্ট হয়ে গেছে। কপালের ঘাম মুছল মিজান। আশরাফ চৌধুরী বলল, কিছু মনে করবেন না, আপনার পরিচয়পত্রটা কি দেখতে পারি? রাকিব কোটের ভেস্ট পকেট থেকে হাত বের করে আইডি কার্ড বের করল। কার্ডটা এমনভাবে ধরল যেন মিজান আর আশরাফ চৌধুরী পড়তে পারে। সন্তুষ্ট হয়েছেন? কার্ডে লেখা নাম ঠিক আছে, তবে ছবিটা ঝাপসা। আশরাফ চৌধুরী কিছু বলল না। মিজান জিজ্ঞেস করল, ওই খুনির কোনো ছবি আপনার কাছে আছে? না, হারামজাদা পালানোর আগে হাসপাতালের অফিসে রাখা ওর সমস্ত ফাইল পুড়িয়ে দিয়ে গেছে। ও সেখানে গত 16 বছর ধরে ছিল। ছবিটা অনেক কষ্টে পেয়েছি, তা অনেক পুরনো। এতদিন ওর শারীরিক কাঠামোর অনেক পরিবর্তন হয়েছে। হাসপাতালের ডাক্তার আর নার্সরা তাই বলেছে। কোনো বর্ণনা দিতে পারবেন? শরীরের আকৃতি বিশাল, মাথায় কালো চুল, পেশিবহুল দেহ। শরীরের কোনো আইডেন্টিফিকেশন মার্ক নেই। বাংলাদেশে এই বর্ণনার হাজারো লোক পাওয়া যাবে। আশরাফ চৌধুরী বলল, আমাদের 3 জনের সাথে এই বর্ণনা হুবহু মেলে। রাকিব আবার তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। হয়তো। মিজান জিজ্ঞেস করল, খুনি সম্পর্কে আর কি জানা গেছে? মানে ও কি আরও খুন করতে পারে, নাকি শুধুমাত্র হাসপাতালের লোকদের উপর ঘৃণা থাকায় ওদেরকে খুন করেছে? হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে খুনি সমগ্র মানবজাতির বিরুদ্ধেই ঘৃণা পোষণ করে। তাই বলা চলে যে কাউকে খুন করতে পারে ও। তাহলে তো খুব খারাপ কিছু ঘটতে চলেছে। হয়তো। আচ্ছা, আমরা কি বাড়ির ভেতরে বসে কথা বলতে পারি? আজ খুব ঠান্ডা পড়েছে। মিজান ইতস্তত করল। ভাবছে রাকিবের কি ঘরের ভেতরে ঢোকার কোনো কারণ আছে। ও যখন আশরাফ চৌধুরীর দিকে তাকালো বুঝল সেও একই কথা ভাবছে, কিন্তু বুঝতে পারল বাড়ির ভেতরে ঢুকতে না দেবার কোনো কারণও নেই। মিজান বলল, না অবশ্যই, দরজা খোলা আছে। এক মুহূর্ত 3 জনই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। রাকিব এখনও আশরাফ চৌধুরীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আশরাফ চৌধুরীকে দেখে মনে হচ্ছে ভয়ে যেন জমে গেছে। অবশেষে সে যেহেতু দরজার কাছে দাঁড়িয়ে আছে, মাথা ঝাঁকিয়ে দরজা খুলল এবং বাকি 2 জনের দিকে নজর রেখে ভেতরে ঢুকল। রাকিব দাঁড়িয়ে থাকল। মিজান বুঝল উপায় নেই, তাই ভেতরে ঢুকল ও। ওরা 2 জনে ভেতরে ঢুকলে রাকিব ঢুকল এবং দরজা বন্ধ করে দিল। ভেতরে সাজানো গোছানো ড্রয়িং রুম দেখে রাকিব মন্তব্য করল, খুব সুন্দর ঘর। এখানে আপনি একা থাকেন মিজান সাহেব? না, আমার স্ত্রীও থাকে। তিনি কি আছেন এখানে? না, ঢাকায় বাবার বাড়িতে বেড়াতে গেছে। আপনি কি কিছু খাবেন, চা কিংবা কফি? না ধন্যবাদ। আশরাফ চৌধুরী বলল, চা পেলে আমার খারাপ লাগবে না। মনে হচ্ছে সে এখনও অস্বস্তি বোধ করছে। রাকিব সবসময় তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আর আচরণ পর্যবেক্ষণ করছে। মিজান চা বানাতে রান্নাঘরে গেল। ড্রয়িং রুমের সামনে দেয়ালে বড় এক জানালা রয়েছে। ওটা দিয়ে সাগরের দৃশ্য দেখা যায়, কিন্তু এখন সে দৃশ্যও চোখে পড়ছে না, কারণ ঘন কুয়াশা। আশরাফ চৌধুরীকে রাকিব বলল, আপনার সাথে তো পরিচয় হলো না। আমার নাম আশরাফ চৌধুরী। আচ্ছা, সেই তখন থেকে দেখছি আপনি আমার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছেন কেন? আপনি কি মিজান সাহেবের বন্ধু?
চায়ের কাপ হাতে ড্রয়িং রুমে প্রবেশ করেছে মিজান। সে বলল, না, আজ রাতেই ওনার সাথে আমার পরিচয় হয়েছে। উনি আমার ফোন ব্যবহার করতে চেয়েছেন। রাকিবের চোখের দৃষ্টি জ্বলজ্বল করে উঠল। কথাটা সত্যি? তাহলে তো আপনি এলাকায় থাকেন না, জনাব আশরাফ চৌধুরী। না, আমি এলাকায় থাকি না। আপনার গাড়িও নষ্ট হয়ে গেছে নিশ্চয়ই, তাই না? ঠিক তা নয়। তাহলে কি? আমি বিবাহিত এক মহিলাকে ভালোবাসি। এখানে এসেছিলাম তার সাথে সময় কাটাতে, কিন্তু ওর স্বামীর সন্দেহ হয় ওকে অনুসরণ করে এখানে চলে এসেছে, আমাদের একসাথে দেখে ফেলে। আর আপনি তো বুঝতেই পারছেন এই অবস্থায় কি করা যায়। না, আমি বুঝি না। আশরাফ চৌধুরী এই তীব্র শীতেও ঘামছে, তার কপাল বেয়ে দরদর করে ঘাম পড়ছে। মিজান অবাক হয়ে ভাবল, লোকটা তাহলে ওকে মিথ্যে বলেছিল। রাকিব আবার শুরু করল, ওই মহিলার নাম কি? দেখুন, যেমনটি বলেছেন, আপনি যদি হাইওয়ে পেট্রোল পুলিশও হন তাহলেও আমি আপনাকে তার নাম বলবো না। আমি যদি হাইওয়ে পেট্রোল পুলিশ হই, এ কথা বলে আপনি কি বোঝাতে চাইছেন? আমার আইডি কার্ড আমি দেখাইনি। ওটা থাকলেই যে ওটা আপনার তা বোঝায় না। কিছু একটা বলতে চাচ্ছেন আপনি, তাহলে বলে ফেলুন। আমি কিছুই বলতে চাচ্ছি না। বাইরের ওই ঘন কুয়াশার ভেতরে এক খুনি ঘুরে বেড়াচ্ছে, যাকে কেউ চিনে না। তাহলে আপনি বিশ্বাস করছেন না আমি পুলিশ? আমি শুধু সতর্ক থাকতে চাইছি। ভালো, আমিও তাই চাই। আপনি কোথায় থাকেন আশরাফ চৌধুরী? ঢাকায়। আজ রাতে কিভাবে যাবেন? আমার এক বন্ধু গাড়ি নিয়ে আসছে আমাকে নিয়ে যাবার জন্য। আরেকজন বিবাহিত মহিলা? না। ঠিক আছে, সব কথা বাদ। আপনি এখন আমার সাথে আমার গাড়ির কাছে যাবেন। আমার আরেকটা পেট্রোল কার আসলে আমার সাথে থানায় যাবেন। ওখান থেকে আপনার বন্ধুকে ফোন করবেন, উনি থানায় এসে আপনাকে নিয়ে যাবে। আশরাফ চৌধুরী ঢোক গিলল। রাকিবের চোখে চোখ রাখার চেষ্টা করল, কিন্তু কয়েক মুহূর্তের বেশি পারল না। কি হয়েছে? আমার পরামর্শ আপনার পছন্দ হচ্ছে না? আমি এখান থেকেই আমার বন্ধুকে ফোন করতে পারবো। কিন্তু মিজান সাহেবকে বিরক্ত করা কি ঠিক হবে? একজন অচেনা আগন্তুক হয়ে তা করা কি ঠিক? আমি না, আপনি অচেনা আগন্তুক। এই কুয়াশার ভেতরে আপনার সাথে একা পায়ে হেঁটে আমি কোথাও যাব না। আমার মনে হয় আপনি নিজের সিদ্ধান্ত বদলাবেন। না, তাছাড়া আপনার দৃষ্টি আমার পছন্দ হচ্ছে না। যেভাবে আপনি আমার দিকে সবসময় তাকিয়ে থাকছেন, মনে হচ্ছে একজন খুনি তাকিয়ে রয়েছে। আজ আমারও আপনার আচরণ, আপনার গল্প পছন্দ হচ্ছে না। আমরা এখনই রওনা হব আশরাফ চৌধুরী, এখনই। কণ্ঠস্বর শান্ত শোনাচ্ছে, কিন্তু তাতে এমন এক কঠোরতা আছে যেটা শুনে মিজান শিউরে উঠল। এখনও মিজানের হাতে চায়ের কাপ, আশরাফ চৌধুরীকে যেটা দেওয়া হয়নি। আশরাফ চৌধুরী রাকিবের দিকে তাকিয়ে এক কদম এগিয়ে এলো। সে কি করতে যাচ্ছে মিজান বুঝতে পারছে না, কিন্তু ভোজবাজির মতো রাকিবের হাতে একটা পিস্তল উঠে এলো। ওটা কোটের পকেটে ছিল। পিস্তলের নল আশরাফ চৌধুরীর বুকের দিকে তাক করা। ভয়ের বরফ শীতল এক স্রোত মিজানের মেরুদণ্ড বেয়ে নেমে গেল। উত্তেজনায় ওর দম বন্ধ হওয়ার জোগাড়। রাকিব পিস্তল নেড়ে আশরাফ চৌধুরীকে বাইরে যাওয়ার ইঙ্গিত করল। বাইরে চলুন। আশরাফ চৌধুরীর চেহারা ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। দরদর করে ঘামছে সে। রাকিবের নির্দেশ সত্ত্বেও মাথা নেড়ে কয়েক কদম পিছিয়ে এলো। রাকিবের হাতে ধরা পিস্তলের দিকে তাকিয়ে মিজানের দিকে বেপরোয়াভাবে বলল, ওকে আটকাও, এখান থেকে আমাকে নিয়ে যেতে দিও না ওকে। মিজান অসহায়ভাবে বলল, আমি কিছুই করতে পারবো না। ঠিকই বলেছেন মিজান সাহেব, ব্যাপারটা আমাকে সামলাতে দিন। হতবাক হয়ে মিজান দেখল রাকিব পিস্তল ধরে আশরাফ চৌধুরীকে দরজার দিকে নিয়ে যাচ্ছে। আশরাফ চৌধুরী চিৎকার করে কি যেন বলল, তারপর দরজা খুলে দুজনেই বেরিয়ে গেল। দরজা সশব্দে বন্ধ হলো। পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছল মিজান। রান্নাঘরে গিয়ে পরপর 2 গ্লাস পানি খেল। তারপর দ্রুত দরজার কাছে চলে এসে বাইরে বেরিয়ে এলো। বাইরে শান্ত রাত। সমুদ্রের ঢেউ পাড়ে আছড়ে পড়ার শব্দ ছাড়া চারপাশে আর কোনো শব্দ নেই।
আশরাফ চৌধুরী কিংবা রাকিবের কোনো চিহ্ন নেই। বারান্দার পাশে ফেলে রাখা শাবল আর হারিকেন তুলে নিল মিজান। তারপর সেই নালার দিকে চলতে শুরু করল। চলার সময় ওই দুইজন অচেনা আগন্তুকের কথা চিন্তা করতে লাগলো। আশরাফ চৌধুরী কি সেই খুনি, নাকি রাকিব? ঠিক আছে, এসব চিন্তা করে ওর কাজ নেই। চিন্তার বিষয় শুধু একটা, আশরাফ চৌধুরী যদি ওই কবরের কথা কাউকে বলে দেয়। এখন একটা কাজই করতে হবে, কবর খুঁড়ে ওই দেহটা বের করে নতুন করে অন্য কোথাও কবর দিতে হবে। আপাতত দূরে কোথাও কবর দিয়ে পরে আরও দুর্গম জায়গায় কবর দিতে হবে। একবার ভালোভাবে কাজটা হয়ে গেলে ভবিষ্যতের জন্য বেশ ভালো কয়েকটা পরিকল্পনা করবে ও। ওড়াবার জন্য প্রচুর টাকা হাতে আসছে ওর। একটু খারাপ লাগছে অবশ্য, 10 বছর যার সাথে ঘর করেছে, সুখের সময় তাকে পাশে পাবে না। কবরের জায়গায় পৌঁছে হাতের হারিকেন মাটিতে রাখল। তারপর স্ত্রীর মৃতদেহ বের করার জন্য মাটি খুঁড়তে শুরু করল। আর তখনই তৃতীয় এক লোক, একজন আগন্তুক, হাতে লম্বা ধারালো এক মাংস কাটার চাপাতি নিঃশব্দে কুয়াশার ভেতর থেকে বেরিয়ে ধীরে ধীরে মিজানের দিকে এগিয়ে আসতে লাগলো।